স্টুডেন্টস, আগের দিন আমি তোমাদের সাথে সাউথ আমেরিকার ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করছিলাম। আজকে আমি তোমাদের সাথে এই ক্লাইমেট থেকে ইম্পর্টেন্ট যে কোয়েশ্চেনগুলো আর তারপর পরবর্তী পোর্শনগুলো থেকেও আলোচনা করে দিচ্ছি। তো দেখো, প্রথমত এটা একটু জেনে নেবে যে সাউথ আমেরিকার প্রথম বা উপরের পার্টটা কোন দিকে রয়েছে, নর্দার্ন হেমিসফিয়ারে রয়েছে। কিন্তু সিজনাল চেঞ্জ হয় সাউদার্ন আর নর্দার্ন হেমিসফিয়ারে, তাই তো। মানে যখন আমরা জানি নর্দার্ন হেমিসফিয়ারে গরম, তো সাউদার্ন হেমিসফিয়ারে তখন ঠান্ডা, আর ভাইস ভার্সা। আর এই যে মনে রাখবে, এখান থেকে এরকম কোয়েশ্চেন কিন্তু আসে যে কী কী ফ্যাক্টরস রেসপন্সিবল ফর কজিং ক্লাইমেটিক ভেরিয়েশন, মানে ক্লাইমেটের চেঞ্জ কেন ঘটছে সাউথ আমেরিকাতে, সেই কারণগুলো কিন্তু কোয়েশ্চেন আসে। তো এই যে দেখো লেখা রয়েছে নাম্বার 1, এটা একটু বড় কোয়েশ্চেন, তো এটা তোমরা ভালোভাবে পড়ে নেবে। ল্যাটিটিউডিনাল এক্সটেন্ট, নাম্বার 2 ডিস্টেন্স ফ্রম সি, নাম্বার 3 অল্টিটিউডিনাল ফ্যাক্টর, নাম্বার 4 কারেন্ট, আর নাম্বার 5 হচ্ছে উইন্ড। ল্যাটিটিউডিনাল এক্সটেন্ট মানে তো জানো যে ল্যাটিটিউডের কথাটা বলা হচ্ছে যে ইকুয়েটার ঠিক দেখো নর্দার্ন পার্ট অফ সাউথ আমেরিকার ঠিক মিডিল দিয়ে পাস করে। এটা যদি তোমরা ম্যাপটা দেখো তাহলে ভালো করে বুঝতে পারবে। আমার এখানে আমি ম্যাপের ছবিটা তুলিনি, তোমাদের বইতে কিন্তু আছে, ঠিক আছে। ট্রপিক অফ, আচ্ছা মনে রাখবে যে সাউথ আমেরিকার ঠিক মিডিল থেকে কি পাস করছে, ট্রপিক অফ ক্যাপ্রিকর্ন। আর দেখো তাহলে মনে রাখবে আমাদের এই সাউথ আমেরিকার 70% টরিড জোনে রয়েছে, মানে খুব গরম, আর 20% ওয়ার্ম টেম্পারেট জোনে রয়েছে, আর 10% কোল্ড টেম্পারেট জোনে, ঠিক আছে। নেক্সট পয়েন্ট দেখো আসছে ডিস্টেন্স ফ্রম সি, মানে সমুদ্রের থেকে কতটা দূরত্ব। তো সেটা মনে রাখবে যে কি না, উপরের পার্টটা আমরা দেখলাম সাউথ আমেরিকার অনেকটা চওড়া হয়, নিচের দিকটা টেপার্ড মানে ন্যারোয়ার। আর ক্লাইমেট ইন দ্য ইন্টেরিয়ারটা মানে দেখো কোনো কিছুরই কন্টিনেন্টের আমাদের ভেতরের যে ওয়েদার ফেনোমেননটা কীরকম হয়, কন্টিনেন্টাল টাইপ অফ ক্লাইমেট দেখা যায়। মানে এই যে দেখো আমাদের ইন্ডিয়াতে সমুদ্রের ধারে যে সমস্ত শহরগুলো বা স্টেটগুলো রয়েছে, রাজ্যগুলো, সেখানে মডারেট টাইপ অফ ক্লাইমেট দেখতে পাওয়া যায়, মানে না খুব গরম না খুব ঠান্ডা, যেরকম আমরা সাধারণত দীঘা বা পুরীতে গেলে দেখি। তো সেটারই উল্টো প্রভাবটা দেখা যাবে ঠিক ধরো দিল্লিতে গেলাম, হরিয়ানাতে গেলাম, উত্তরপ্রদেশে গেলাম, ওখানে কীরকম টাইপ অফ ক্লাইমেট দেখতে পাওয়া যায়, কন্টিনেন্টাল টাইপ অফ ক্লাইমেট। মানে যেহেতু সি এর থেকে অনেকটাই দূরে, তো মডারেট টাইপ অফ ক্লাইমেট বা সি এর ইনফ্লুয়েন্সটা হবে না। তো তখন সেখানে কীরকম ক্লাইমেট হবে না, গরমেও খুব গরম যেরকম দিল্লিতে হয়, আর ঠান্ডাতে খুব ঠান্ডা। তো সেটার কথাই এরকম সাউথ আমেরিকাতেও বলেছে, ভেতরের দিকে যে সমস্ত কান্ট্রিগুলো রয়েছে সাউথ আমেরিকার, সেগুলোতে কোনো প্রভাব পড়ে না, আনঅ্যাফেক্টেড বাই সি আর ওশান। নাম্বার 3 পয়েন্ট দেখো বলছে অল্টিটিউডিনাল ফ্যাক্টর। অল্টিটিউডিনাল মানে হাইটের কথা বলা হচ্ছে, ঠিক আছে। তো দেখো কি বলেছে যে ওয়েট ওয়েস্টার্লিস যে উইন্ডটা সেটা ফ্লো করে প্যাসিফিক ওশানের উপর, সেটাকে গার্ড করছে কে, অ্যান্ডিস মাউন্টেন। আর এই জন্য সাউদার্ন পার্ট অফ সাউথ আমেরিকার মধ্যে ওয়েট ওয়েস্টার্লিসটা ঢুকতে পারছে না। এই জন্য যেহেতু ওখানে কোনো ওয়েট ওয়েস্টার্লিসটা আসতে পারছে না, বৃষ্টি না হওয়ার কারণে ওইখানে একটা ডেজার্ট হয়ে যাচ্ছে। সেটা কি ডেজার্ট না, প্যাটাগোনিয়া ডেজার্ট, ঠিক আছে। আর এটা মনে রাখবে অ্যান্ডিস মাউন্টেন, গুইনা আর ব্রাজিলিয়ান হাইল্যান্ডস হচ্ছে গিয়ে লোকেটেড ইন টরিড জোন, কিন্তু যেহেতু ওদের অল্টিটিউডটা হাই, তাহলে এই জন্য ওখানে কি হয় না, সারা বছর ধরে ঠান্ডা থাকে। এটাই অল্টিটিউডিনাল ফ্যাক্টরের মেন পয়েন্ট। নাম্বার 4 পয়েন্ট দেখো আসছে ওশান কারেন্টস। যদিও লোকেটেড ইন সেম ল্যাটিটিউড, মানে সেমই ল্যাটিটিউডে লোকেটেড ডিউ টু ওয়ার্ম ব্রাজিল কারেন্ট, এই যে দেখো, তো ব্রাজিল কারেন্ট একটা আসছে কোথার থেকে, ওশান থেকে, ইস্টার্ন পার্ট অফ সাউথ আমেরিকাতে, যেখানটাতে কি না যেহেতু ওয়ার্ম ব্রাজিল কারেন্ট, ওশান কারেন্টটা গরম, তাই জন্য কি হচ্ছে না ওখানে ঠান্ডা না, ওখানে হচ্ছে গরম। ওয়্যারঅ্যাজ ওয়েস্টার্ন পার্টে আবার ঠান্ডা ইনফ্লুয়েন্স দেখা যায়, কোন কারেন্টের, পেরু ওশান কারেন্টের, যেটা জন্য ওয়েস্টার্ন পার্টে সাধারণত ঠান্ডা ওয়েদার দেখতে পাওয়া যায়। আর লাস্ট পয়েন্ট হচ্ছে উইন্ড, নাম্বার 5 পয়েন্ট। অ্যাটাকামা ডেজার্ট হচ্ছে কোথায় ফর্ম হচ্ছে না, ইন দ্য ওয়েস্টার্ন পার্ট অফ দ্য কন্টিনেন্ট সাউথ আমেরিকা। আর সাউথ ইস্ট স্টেট উইন্ডসটা বাধা পাচ্ছে অ্যান্ডিস মাউন্টেন, এই জন্য রেন শ্যাডো এরিয়া হয়ে যাচ্ছে ওয়েস্টার্ন পার্টে, এই অ্যান্ডিস মাউন্টেনে, ঠিক আছে। তাহলে কিন্তু আমি এটা তোমাদের কেন বুঝিয়ে দিলাম, যাতে তোমরা একটু বুঝলে ভালো করে লিখতে পারো। এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, সবাই ভালো করে পড়ে যাবে, ঠিক আছে। এবার আসছে দেখো সেলভা এভারগ্রিন ফরেস্ট। তো আমরা জানি যে বেশিরভাগ ফরেস্ট রিজিয়ন এখানেই রয়েছে।
তো এখান থেকে দেখো মেনলি মনে রাখতে হবে যে এই যে অ্যাভারেজ অ্যানুয়াল টেম্পারেচারটা একটু দেখবে 25 থেকে 27 ডিগ্রি সেলসিয়াসে থাকে। এখানে সারা বছরই টেম্পারেচার আর বৃষ্টিটা হাইই থাকে। দেখো কিছু কিছু জায়গায় কত টেম্পারেচার আর কত রেনফল থাকে সেটা দেওয়া রয়েছে। এবার চলে আসে এখান থেকে যেটা পড়তে হবে সেটা হলো ডেন্স মানে ঘন, এভারগ্রিন মানে তো জানো সারা বছর যে যখন বৃষ্টি হয় তখন গাছেরা পাতা ঝরায় না, সেরকম এভারগ্রিন ট্রিজ ফর্ম আ ফরেস্ট ইন দিস এরিয়া। কোন এরিয়া? এই যে দেখো এই অ্যামাজন বেসিনের ফরেস্ট রিজিয়নে, যেটাকে বলা হয় ইকুয়েটোরিয়াল রেন ফরেস্ট অ্যামাজন বেসিনের। আচ্ছা, এটা খেয়াল রেখো যে এই ট্রপিক্যাল রেন ফরেস্টটা হচ্ছে লার্জেস্ট ডেন্স ফরেস্ট পুরো ওয়ার্ল্ডে, ঠিক আছে? আর ইন্ডিয়ার ডবলেরও বেশি সাইজে রয়েছে, ঠিক আছে? ক্যানোপি দেখো একটা হয় উপরের দিকের যেরকম গাছের পাতাগুলো ঢেকে দিচ্ছে সব, নিচের গাছেরা সেরকমভাবে আলো বা বাতাস পায় না, তো তারা কি হয় না এখানে মাটিটা ড্যাম্প থাকে, ভালোভাবে সানলাইটও পৌঁছায় না, তো ওখানে ফার্ন, ফাঙ্গাস, মস এইসব দেখতে পাওয়া যায়, ঠিক আছে? লোকেশানটা দেখো সেলভা ফরেস্টের বলেছে যে এখানে কি না, এটা মনে রাখবে যে সেলভা ফরেস্ট সাপ্লাই করে 20% আমাদের আর্থের অক্সিজেন, আর এই জন্য এই নাম কি না সেলভা ফরেস্টকে বলা হয় লাংস অফ দ্য ওয়ার্ল্ড। এই পেজটা থেকে তাহলে ইম্পর্টেন্ট পার্টগুলো আমি বলে দিলাম। এবার আসছে দেখো প্যাম্পাস। প্যাম্পাস হচ্ছে স্প্যানিশ টার্ম যেটার মানে এক্সটেন্সিভ প্লেন ল্যান্ড, মানে যে প্লেন সমতল যে জায়গাটা অনেক দূর অবধি ছড়িয়ে রয়েছে, তো এটাকেই বলা হয় প্যাম্পাস গ্রাসল্যান্ড। এটা মনে রেখো যে এটা কোথায় রয়েছে না লা প্লাটা রিভার বেসিন, আমরা আগেও পড়েছি সেইখানে, অন দ্য নর্থ ইস্টার্ন পার্ট অফ কোন কোন দেশ? আর্জেন্টিনা আর উরুগুয়ে। এখন তো তোমরা অনেকেই খেলা দেখছো, তো জানো আর্জেন্টিনাকে হয়তো অনেকে সাপোর্ট করো, তো আর্জেন্টিনাটা কিন্তু এই যে দেখো সাউথ আমেরিকারই কিন্তু পার্ট, ঠিক আছে? তো দেখো এটা ভালো করে জানতে হবে, না হলে যদি কেউ জিজ্ঞাসা করে তখন নাহলে বোকা বেনা যাবে, তাই তো? তো এবার দেখো আসছে ফিজিওগ্রাফি আর ড্রেনেজ, এটা একটু দেখতে হবে। দেখো টু মেন রিভার্স কী কী রয়েছে এখানে? পারানা আর প্যারাগুয়ে, এই দুটো রিভার একসাথে মিলছে উরুগুয়ের সাথে, কোথায় না আর্জেন্টিনার ক্যাপিটাল বুয়েনোস এয়ারেস, এটাও ভালো করে খেয়াল রেখো। অ্যান্ড দেয়ার জয়েন্ট চ্যানেল, তাদের সাথে যে একটা রিভার এসে জয়েন হচ্ছে লা প্লাটা, ড্রেনস আউট ইনটু অ্যাটলান্টিক ওশানে গিয়ে পড়ছে, হলো। এবার দেখো এটা মনে রেখো যে এই যে লোকাল উইন্ড অফ দ্য রিজিয়ন, কোন রিজিয়ন? প্যাম্পাস রিজিয়ন, এটা লিখবে যদি প্যাম্পারও জিজ্ঞাসা করে কি তাহলে, ঠিক আছে? এটাও ইম্পর্ট্যান্ট একটা কোয়েশ্চেন হয়ে গেল, ঠিক আছে? এবার দেখো আসছে এগ্রিকালচার, মেন ক্রপ কি এই এরিয়ার? হুইট, এটা একটু খেয়াল রেখো। আর এটাও মনে রাখবে তোমাদের এই যে এখন সাপোর্ট করো যে আর্জেন্টিনা আমাদের কিন্তু পুরো লার্জেস্ট দেখো হুইট এক্সপোর্টিং কান্ট্রি, এখান থেকে সবচেয়ে বেশি হুইট বাইরের দেশে যায়, কেন না এখানে খুব বেশি পরিমাণে হুইটের প্রোডাকশন হয়। তাছাড়া কিছু ইম্পর্টেন্ট এখানকার ক্রপ একটু দেখে রেখো, যেমন মেজ, বার্লি, সুগার কেন, কটন, বিভিন্ন রকমের ফ্রুট আর ভেজিটেবল, এই সমস্ত কিছু, ঠিক আছে? আচ্ছা, তো দেখো আরেকটা জিনিস বলেছে যে এখনকার দিনে মডার্ন টেকনোলজি আর মডার্ন ফার্মিং চাষবাসের প্র্যাকটিসে কি হচ্ছে, ক্রপ প্রোডাকশানটা অনেক বাড়িয়ে দিয়েছে, তো তাই জন্য প্যাম্পাস রিজিয়নকে বলা হয় গ্র্যানারি অফ সাউথ আমেরিকা। তো এটাও কিন্তু একটা ইম্পর্টেন্ট কোয়েশ্চেন যেটা আসতে পারে যে হোয়াই ইজ দ্য প্যাম্পাস রিজিয়ন অফ সাউথ আমেরিকা নোন অ্যাজ গ্র্যানারি অফ সাউথ আমেরিকা? তো তখন তোমাদের এই যে দেখো ব্র্যাকেট করেছি যেটা, এটা লিখতে হবে যে এখনকার মডার্ন টেকনোলজি আর মডার্ন ফার্মিং প্র্যাকটিসের জন্য এখন সাউথ আমেরিকাতে যেহেতু ক্রপ প্রোডাকশানটা মেনলি হুইট আর ওই যে ক্রপসগুলোর কথা বললাম এগুলো বেশি পরিমাণে হচ্ছে, তাই জন্য বলা হয় গ্র্যানারি অফ সাউথ আমেরিকা, ঠিক আছে? নেক্সট আসছে দেখো ক্যাটেল রিয়ারিং, মানে গরু চড়ানোর ব্যাপারটা বলা হচ্ছে, যে এখানের প্যাস্চার ফার্মস যেখানে চড়ানো হয় সেটাকে কি বলা হয়? এস্টানিয়া। আচ্ছা, তারপর দেখো এখানে মনে রাখবে যে অ্যান্ডিসের ফুটহিল মানে নিচে পাহাড়ের নিচে কর্ডোবা রিজিয়নটাতে বেশি ডেয়ারি ইন্ডাস্ট্রি দেখতে পাওয়া যায়। আর সাউথ ইস্টার্ন পার্ট অফ বুয়েনোস এয়ারিস, যেটা আমরা পড়লাম আর্জেন্টিনার ক্যাপিটাল, এটাই হচ্ছে মেন রিজিয়ন যেখান থেকে ক্যাটেল চড়ানো হয়। আর কি কি ইউজ হয় সেগুলো দেখবে, এই যে দেখো বিফ, বাটার, কটেজ চিজ, উল, লেদার, এগুলো বাইরের দেশে পাঠানো হয়। তারপর দেখো এটাও খেয়াল রেখো যে আর্জেন্টিনা আর প্যাম্পাস হচ্ছে
ফার্স্ট পজিশন ইন মিট এক্সপোর্ট, সবচেয়ে বেশি বিফ বাইরের দেশে যায় এই আর্জেন্টিনার আর প্যাম্পাস রিজিয়ন থেকে। ঠিক আছে, আর দেখো কিছু এখানে অন্যান্য ইন্ডাস্ট্রি কী কী আছে, এই যে ব্র্যাকেট করা রয়েছে, এটা একটু খেয়াল রেখো। একটু আগেও যেটা আলোচনা করছিলাম, ক্যাটেল পাউডার মিল্ক, কটেজ চিজ, বাটার, চিজ, এইগুলো। তাছাড়া আছে ফ্লাওয়ার, সুগার আর বেকারি ইন্ডাস্ট্রি। হয়ে গেল তাহলে তোমাদের চ্যাপ্টারটা ফিনিশ। কী কী পড়তে হবে আমি ভালো করে বলে দিলাম, এগুলোই পড়ো। এর মধ্যে থেকেই যা কোয়েশ্চেন আসার আসবে, এর বাইরে কোয়েশ্চেন আসার সেরকম কোনো চান্স নেই, খুবই মিনিমাম চান্স আছে, প্রায় নেগলিজিবলই ধরা যেতে পারে। কাজেই যদি যেগুলো বললাম ভালো করে পড়ো, তোমাদের কিন্তু পরীক্ষা ভালোই হবে। আশা করি তোমরা বুঝতে পারলে চ্যাপ্টারটা। আমি একটু আলোচনার মাধ্যমে কোয়েশ্চেনগুলো আলোচনা করে দিলাম, কারণ এই গদে ধরা ওরম কোয়েশ্চেন আর অ্যান্সার ওরমভাবে পড়লে কিন্তু কখনো রেজাল্টটা ভালো করা যায় না। বইটাও একটু ভালো করে পড়তে হয়, তার মধ্যে থেকে হ্যাঁ আমি পড়বো না কেন, যেগুলো ইম্পর্টেন্ট কীরকম কোয়েশ্চেন আসতে পারে সেগুলো ভালো করে জেনে নিলে তাহলে তোমাদের কোনো প্রবলেম হবে না পড়তে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে, যদি বুঝতে পারো তাহলে একটা লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো। আর যারা নতুন আমার চ্যানেলে, তাদেরকে আমি একটু স্পেশালি রিকোয়েস্ট করব যে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ আজকে তোমরা যদি আমাকে মোটিভেশন বা ইন্টারেস্ট না দেখাও, আমিও কিন্তু এই ভিডিওগুলো বানানোর আগ্রহটা পাবো না। এই ভিডিওগুলো তো দেখো তোমাদের জন্যই আমি বানাই, তো কাজেই তোমরা একটু আমাকে এই ব্যাপারে হেল্প করো, তাহলে আমি অনেক খুশি হব। তো আজ অবধি এতটুকুই রাখলাম। তোমাদের তো সামনেই পরীক্ষা, সবাই ভালো করে পড়ো। কোনো ডাউট থাকলে আমাকে কমেন্টে জিজ্ঞাসা করো।